নমস্কার, ৫টার ৫ স্পেশাল নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে, চূড়ান্ত পর্যায়ে কাজ চলছে এবং তা নিয়েই শুরু করছি ৫টার ৫ স্পেশালি। বিচারপতির সঙ্গে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এবার এসআইআর বিচার বিভাগের সঙ্গে যারা জড়িত রয়েছেন অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা, তারা এই বিচার করবেন। এই বিচার প্রক্রিয়াটি কীরকম হবে, কিভাবে কাজ হবে, পোর্টালে কি থাকবে, প্রধান বিচারপতি আর কমিশনের এই বৈঠক এবং এই বৈঠকে আর কারা কারা থাকতে পারেন, বৈঠকের বিষয়ে জানবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক। আমাদের সঙ্গে রয়েছে সোমরাজ। দেখো, বৈঠক কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে এই বৈঠক হবে। বিকেল ৫টা থেকে যে বৈঠকটি হবে, সেই বৈঠকে মূলত বিভিন্ন জেলা থেকে জেলার বিচারকরা অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা তারা এসওপি চেয়েছে, অর্থাৎ একটি গাইডলাইন। এই যে তারা অভিযোগ নিষ্পত্তি করবেন, এই অভিযোগ নিষ্পত্তি করার ক্ষেত্রে কি কি গাইডলাইন তাদের মেনে চলতে হবে, একটি এসওপি তারা চেয়েছিলেন গতকালকের বৈঠকেই। দ্বিতীয়ত, তাদের তরফে বেশ কিছু প্রশ্ন রাখা হয়েছিল, সেই প্রশ্নগুলির উত্তরও তারা চেয়েছেন। তৃতীয়ত, এই যে তাদের জন্য আলাদা পোর্টাল করা হচ্ছে, যেই পোর্টালে তারা কিভাবে কাজ করবেন ইতিমধ্যেই তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কিন্তু এই যে পোর্টালে তারা কাজ করবেন, যে নথিগুলি নিয়ে মূলত সমস্যা হচ্ছে, সেই নথিগুলি সমস্যার ক্ষেত্রে তারা কিভাবে কাজ করবেন, গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা করার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে কলকাতা হাইকোর্টের সম্মানীয় প্রধান বিচারপতির তরফে। যে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল উপস্থিত থাকছেন, রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজিও উপস্থিত থাকছেন। এই বৈঠকে যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ এখনো পর্যন্ত যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে পোর্টাল প্রায় প্রস্তুত করে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন, কিন্তু অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু করা যায়নি। ফলত এই যে অভিযোগ নিষ্পত্তি তারা করবেন, সেক্ষেত্রে কোন কোন মাপকাঠি থাকবে তার জন্য, সেই মাপকাঠিগুলি কিন্তু তারা চাইছেন, বিভিন্ন জেলার বিচারকরা সেটাই চাইছেন। সেই কারণেই এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ। বিকেল ৫টার বৈঠক, যে বৈঠকে নির্বাচন কমিশনের থেকেও বেশ কিছু উত্তর নেওয়ার চেষ্টা করা হবে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং স্পেশাল রোল অবজার্ভার ইতিমধ্যেই যারা রওনা হয়েছেন, তারা নির্বাচন কমিশনের থেকে নেওয়া কিছু উত্তর নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাখবেন আজকের বৈঠকে। মূলত যে ডকুমেন্টগুলি নিয়ে যে সমস্যা হচ্ছে, অর্থাৎ যেটা আমরা গতকাল জানিয়েছিলাম, এই যে বাংলার বাড়ির নথি, এই যে আদিবাসীরা রয়েছেন তাদের কাছে কোনো নথি নেই, এই যে 14ই ফেব্রুয়ারি শেষ সময়সীমা ছিল নথি আপলোডের, কিন্তু তারপরেও একাধিক ক্ষেত্রে দেখা যাচ্ছে নথি আপলোড হয়নি। এই প্রশ্নগুলিরও উত্তর চান জেলা জজ বিচারকরা। ফলত সেই জায়গা থেকে এই বিকেল ৫টার বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ যেটা তোমাকে মাথায় রাখতে হবে, এখনো পর্যন্ত অভিযোগ নিষ্পত্তির কাজ শুরু হয়নি। ফলত সেক্ষেত্রে যে এসওপি চেয়েছিলেন জেলা জজ বিচারকরা, যে এসওপির ওপর নির্ভর করে তারা এই কাজটি করতে চাইছেন অভিযোগ নিষ্পত্তির, সেই এসওপি নিয়ে কমিশনের কি অবস্থান রয়েছে সেটাও মূলত জানানো হতে পারে এই বৈঠকে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিচার হবে, সেই বিচার বিভাগ কি করবে, কিভাবে কাজ হবে, এই কাজ করার জন্য কারা কারা কিভাবে কাজ করবেন। আমার সঙ্গে অর্ণব রয়েছে, সরাসরি একবার আমি কথা বলবো। অর্ণব, একেবারে চূড়ান্ত পর্যায়ে, নিঃসন্দেহে একেবারে চূড়ান্ত পর্যায়ে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের, এবং এটা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিক যে বিচার বিভাগের সঙ্গে যারা জড়িত তারাই এসআইআর-এর এই চূড়ান্ত পর্যায়ে বিচার করবেন, কিভাবে কাজ হচ্ছে বা হবে। একেবারে যে সুপ্রিম কোর্টের নজিরবিহীন নির্দেশকে মান্যতা দিয়ে কলকাতা হাইকোর্ট রাজ্যের বিচার বিভাগকে নামিয়েছে আমাদের রাজ্যের এসআইআর অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে। এবং শনিবার যে হাই ভোল্টেজ বৈঠক হয়েছিল কলকাতা হাইকোর্টের, সেই হাই ভোল্টেজ বৈঠক আজকে আবারও হতে চলেছে, কারণ শনিবারের এসআইআর রিলেটেড সমস্ত স্টেক হোল্ডাররা ছিলেন বৈঠকে। আজকেও সেই সেম স্টেক হোল্ডার অর্থাৎ মনোজ কুমার আগরওয়াল যিনি সিইও, ডিজিপি পীযূষ পান্ডে, চিফ সেক্রেটারি, পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার এবং ভার্চুয়ালি ডিস্ট্রিক্ট জাজরা থাকছেন আজকের মিটিংয়ে। অর্থাৎ আজকে প্রধান বিচারপতি সুজয় পাল এছাড়াও দুজন বিচারপতি কলকাতা হাইকোর্টে তারাও এই মিটিংয়ে ভার্চুয়ালি থাকবেন বলে আমরা জানতে পেরেছি। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিচারপতি তপব্রত চক্রবর্তী, এছাড়া বাকি যে যাদের বললাম স্টেক হোল্ডার মূল রাজ্য এবং ইলেকশন কমিশনের তরফে, তাদেরকে নিয়ে ৫টা থেকে এই বৈঠক শুরু হচ্ছে। ডিস্ট্রিক্ট জাজেরা আজকে রিপোর্ট দেবেন এই বৈঠকে। আজকে খাতায় কলমে এসআইআর-এর এই নথি যাচাইয়ের কাজ শুরু করেছেন
জেলা বিচারক বা অতিরিক্ত জেলা বিচারকেরা। এবং এই জুডিশিয়াল অফিসাররা আজকে কাজ করতে গিয়ে কোন কোন বাধার সম্মুখীন হয়েছেন বা কোন কোন অসুবিধার সম্মুখীন হয়েছেন সেই বিষয়গুলি নেই বা সেই অসুবিধাগুলোকে দূর করার জন্যই আজকে প্রধান বিচারপতি সুজয় পাল এই বৈঠক থেকে একটা ওয়ে আউট খোঁজার চেষ্টা করবেন। এক, পেশাদারি জগতে একেবারে অন্য, কারণ জুডিশিয়ারি যারা প্রশাসন বা পুলিশের কাজের খুঁত থাকলে সেটার বিচার করেন, আর এই এসআইআরের কাজে বিচার বিভাগকে নামতে হয়েছে প্রশাসনের স্তরে, অর্থাৎ বিচার বিভাগ প্রশাসনের ওপরে। এক্ষেত্রে বিচার বিভাগীয় সদস্যরা তারা কাজ করছেন একজন প্রশাসনিক সদস্য হিসাবে এ রাজ্যে এসআইআরে, মূলত জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে। এবং এই কাজ করতে গিয়ে আজকে যে বাধার সম্মুখীন হওয়া গেল সেই বাধাটা যাতে কাল থেকে না হয়, একেবারে মসৃণভাবে যাতে এই এসআইআরের নথি যাচাইয়ের প্রক্রিয়াটা, ক্লেম, অবজেকশন, প্রায় 45 লাখের টার্গেট গতকাল ইলেকশন কমিশন দিয়ে গিয়েছিল প্রধান বিচারপতির কাছে মিটিংয়ে। সেই 45 লাখের থেকে সংখ্যাটা বাড়ছে কিনা সেটাও আজকে মিটিংয়ে সামনে আসবে। এই সমস্ত বিষয়টাই মনে করা হচ্ছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি এই বৈঠক আজও চলবে। এবং এই বৈঠক থেকে আজকে ফের আরও একবার ডিস্ট্রিক্ট জাজেদের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কাল থেকে যে নথি যাচাই পর্ব হবে সেখানে কোনো রকম যাতে সমস্যা না হয় তার জন্য এই পদক্ষেপ নতুন করে করা হলো, বা এই পদক্ষেপ যেটা ছিল সেটা আরও স্ট্রেনথেন করা হলো, সেই বার্তাটাও সম্ভবত আজ বৈঠকের পর দেওয়া হবে। ধন্যবাদ অনুপ। এবং এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে ভোট ঘোষণা হবে, তারপরে ভোট হবে, কিন্তু ভোট ঘোষণার আগেই রাজ্যে চলে আসছে কেন্দ্রীয় বাহিনী, জানিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে। কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। মার্চেই 480 কোম্পানি বাহিনী চলে আসবে। 1 মার্চ 240 কোম্পানি, 10 মার্চ আরও 240 কোম্পানি। কমিশনের চিহ্নিত স্পর্শকাতর এলাকায় চালাবে টহলদারি। বিজেপির দাবি, যেভাবে এ রাজ্যে ভোট লুট হয় তা রোখার জন্য কেন্দ্রীয় বাহিনী দরকার। এই অভিযোগ কোনোদিনই মানেনি তৃণমূল। তাদের প্রশ্ন, এর আগের বিভিন্ন ভোটে তো কত কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারপরেও বিজেপি জিততে পারল না কেন? 2016 সালে বিধানসভা ভোটে বাংলায় এসেছিল প্রায় 1000 কোম্পানি বাহিনী। এর মধ্যে কয়েক কোম্পানি বাহিনী এসেছিল ভোট ঘোষণার আগেই। সেবার তৃণমূল জিতেছিল 211টি আসন। 2019 সালে লোকসভা ভোটে রাজ্যে এসেছিল প্রায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার পরে মোতায়েন করা হয়। সেবার 42 আসনের মধ্যে তৃণমূল জেতে 22টি, বিজেপি 18টিতে। 2021 সালে বিধানসভা ভোট ঘোষণার পরে রাজ্যে মোতায়েন করা হয় 1000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল জেতে 213 আসনে, বিজেপি 77। 2024 লোকসভা ভোটে 920 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে। এর মধ্যে কিছু কোম্পানি আসে ভোট ঘোষণার আগেই। 24 ভোটে তৃণমূল পায় 29টি আসন, বিজেপি 12টি। এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে। কিন্তু এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নিউজ 18 বাংলা।